উচ্চবিত্ত বংশের কন্যা একদিন তার মালির বাড়িতে পৌঁছল। মালি তার সাথে যা করল তা দেখে সবাই অবাক হয়ে গেল। দিল্লির অভিজাত এলাকার কোলাহল থেকে কিছুটা দূরে বসন্তবিহারে অবস্থিত সুবিশাল রায় এস্টেট সম্পূর্ণ অঞ্চলের অহংকার হিসেবে গণ্য করা হতো। দীর্ঘ সীমানা প্রাচীর, বিশাল প্রবেশদ্বার, বিলাসবহুল যান এবং অন্দরমহলে নিযুক্ত থাকা অসংখ্য অগণিত সেবক। তবে ওই অত্যাধুনিক অট্টালিকার সর্বশ্রেষ্ঠ আকর্ষণ ছিল ওই পরিবারের একমাত্র কন্যা রিয়া রায়, যার সৌন্দর্য ও দম্ভের কাহিনী গোটা নগরীতে ব্যাপকভাবে প্রচলিত ছিল। রিয়া যেদিকেই পা বাড়াত, লোকজন কেবল তার দিকেই তাকিয়ে রইত। তবে তার বদমেজাজের জন্য কেউই তার আশেপাশে ঘেঁষার স্পর্ধা দেখাত না, কেননা তাকে কোটিপতি পিতার অহংকারী তনয়া ভাবা হতো। মূল্যবান পরিচ্ছদ, বিদেশি মোটরযান এবং কথায় কথায় ঔদ্ধত্য, এটাই যেন ছিল তার অস্তিত্ব। তবে ওই প্রাসাদে বিগত ৪ বছর যাবৎ এক যুবক মালির কাজ সামলাচ্ছিল, যার নাম ছিল আরিয়ান। বয়স ২৬-এর আশেপাশে, সুঠামদেহ, সাধারণ মুখাবয়বে এক ধরনের অমায়িক লাবণ্য এবং দৃষ্টিতে বিরাজমান গভীর এক স্নিগ্ধতা। আরিয়ান নিতান্তই স্বল্পভাষী ছিল, তবে যখনই মুখ খুলত অত্যন্ত বিনয়ের সঙ্গে উচ্চারণ করত। এস্টেটের অন্যান্য কর্মীরা তাকে ঈর্ষা করত, কেননা গৃহকর্তা দেবরায় তাকে সর্বাধিক বিশ্বস্ত কর্মী বিবেচনা করতেন। আরিয়ান কখনোই কারো সঙ্গে বিবাদে জড়াত না, কেবল নীরবে নিজস্ব দায়িত্ব পালন করে চলত। আর সম্ভবত এই স্বভাবটি ক্রমান্বয়ে রিয়ার পাষাণ মনকে ভেতরে ভেতরে পাল্টাতে আরম্ভ করেছিল, যদিও সে নিজে কখনোই এই স্পন্দন বোঝেনি। একদা ভোরে রিয়া তার কক্ষের বারান্দায় দাঁড়িয়ে নিচে বাগানে আরিয়ানকে গাছপালা পরিচর্যা করতে লক্ষ্য করছিল। ভোরের সোনালি কিরণ তার চেহারায় পড়ছিল এবং সে সম্পূর্ণ একাগ্রতায় গাছগুলো সুন্দর করছিল। ঠিক সেই মুহূর্তে আচমকা রক্ষীদের ভেতর একজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার গায়ে আবর্জনা ছুঁড়ে মারল। অন্য রক্ষীরা হাসতে থাকল, তবে আরিয়ান কিছু না জানিয়ে পুনরায় নিজের কাজ চালিয়ে গেল। রিয়া দৃশ্যটি দেখছিল। অদ্ভুতভাবে জীবনের প্রথমবার তার কাছে এই আচরণটি অন্যায় বলে বোধ হল। সেইক্ষণে নিচতলা থেকে তার পিতা দেবরায়ের হাঁক এল, রিয়া, জলদি নেমে আয়, আমাদের অনুষ্ঠানে বেরোতে হবে। রিয়া নিচে নামল। নিত্যদিনের মতন বহুমূল্য পরিধানে তাকে ভীষণ রূপবতী দেখাচ্ছিল, তবে আজ তার ধ্যান নিজের প্রতি নয়, বরং আরিয়ানের দিকে নিবদ্ধ ছিল। আরিয়ান নীরবে গাড়ির দরজা উন্মুক্ত করল এবং দুজনে পেছনের আসনে বসল। সমগ্র পথে গাড়িতে নিস্তব্ধতা ছেয়েছিল। তবে আচমকা রিয়া নিজেকে সামলাতে না পেরে বলে উঠল, আরিয়ান, তুমি যাবতীয় অপমান নীরবে সহ্য করো, তোমার কি ক্রোধ জাগে না? আরিয়ান আয়নায় তার দিকে চাইল এবং ঈষৎ হেসে বলল, ম্যাম, দরিদ্র ব্যক্তিরা যদি সকল অপমানের উত্তর দেওয়া শুরু করে তবে কর্ম টিকিয়ে রাখতে পারবে না। তার কণ্ঠস্বরে বেদনা ছিল, কিন্তু কোনো ক্ষোভ ছিল না। রিয়া তার জবাব শুনে নিস্তব্ধ হয়ে গেল। জীবনের প্রথমবার তার বোধ হল এই যুবকের অন্তরে কোনো অজানা অতীত লুক্কায়িত রয়েছে। অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পর মধ্যরাতে যখন তারা প্রত্যাবর্তন করছিল, তখন পথে প্রচণ্ড ঝড়বৃষ্টি আরম্ভ হল। পথঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছিল। একদম সেই ক্ষণে পথ অতিক্রম করার মুহূর্তে আচমকা এক বয়স্ক ব্যক্তি আছড়ে পড়ে গেলেন। রিয়া আতঙ্কিত হয়ে পড়ল, তবে আরিয়ান অবিলম্বে যান দাঁড় করাল এবং বর্ষায় ভিজে সেই বয়স্ক মানুষটিকে তুলল। ওনাকে নিজের শীতবস্ত্র জড়িয়ে চিকিৎসালয়ে নিয়ে ছুটল। রিয়া সিটে বসে এই দৃশ্যগুলো দেখতে থাকল, কেননা তার অভিজাত বন্ধুদের ভেতর সম্ভবত কেউই এমনটা করত না। পরবর্তী দিন সকালেও রিয়া অবিরত সেই মুহূর্তের বিষয়ই ভাবছিল। সে প্রথমবার অনুধাবন করল যে মানুষের প্রকৃত মূল্য অর্থ দিয়ে নয়, বরং অন্তর দিয়ে নির্ধারিত হয়। তবে অন্যদিকে দেবরায়ের এসব মোটেও পছন্দনীয় ছিল না। তিনি সর্বদা রিয়াকে বোঝাতেন যে দরিদ্র লোকেরা শুধুমাত্র স্বার্থের খাতিরে সাধু সাজে এবং এদের কখনোই নিজেদের সমকক্ষ ভাবা ঠিক নয়। তবে রিয়া বর্তমানে ক্রমশ পরিবর্তিতা হচ্ছিল। একদিন দুপুরে যখন প্রাসাদে সকলে কাজে মগ্ন ছিল, তখন রিয়া লক্ষ্য করল যে আরিয়ান একাকী বসে ফোনে কারো সঙ্গে আলাপ করতে করতে কাঁদছে। এই দৃশ্য দেখে সে বিস্মিত হল, কেননা সে কখনোই আরিয়ানকে দুর্বল হতে দেখেনি। এবার সে ধীর পায়ে তার নিকটে উপস্থিত হতেই আরিয়ান তৎক্ষণাৎ উঠে দাঁড়াল এবং অশ্রু মুছতে শুরু করল। রিয়া প্রশ্ন ছুড়ল, কি ঘটেছে? আরিয়ান শুরুতে নীরবতা পালন করল, অতঃপর ম্লান স্বরে জানাল, ম্যাম, বাবার স্বাস্থ্য অত্যন্ত শোচনীয়। চিকিৎসক জানিয়েছেন দ্রুত গতিতে অস্ত্রোপচার না করালে বিপদ ঘটবে।
এই বাক্য শুনে রিয়ার অন্তরে এক অজানা চাঞ্চল্য সৃষ্টি হল। সে অবিলম্বে বলে উঠল, তুমি আমাকে পূর্বে কেন জানাওনি? আরিয়ান হাসল এবং জানাল, ম্যাম, যাবতীয় বিপদের খবর উচ্চবিত্ত ব্যক্তিদের জানানো সম্ভবপর নয়। দরিদ্রদের কতিপয় যাতনা নিজেদেরই বহন করতে হয়। রিয়া তার জবাব শুনে ভেতর থেকে শিউরে উঠল। সেই রাতে সম্পূর্ণ প্রাসাদে উৎসব চলছিল। বিশিষ্ট সব শিল্পপতিরা এসেছিলেন, তবে রিয়ার মন অন্যদিকে পড়েছিল। রাত আনুমানিক ৮টার সময় সে আচমকা সিদ্ধান্ত নিল যে সে আরিয়ানের ডেরায় পৌঁছাবে। সে সন্তর্পণে নিজের যান বের করল এবং স্বয়ং চালিয়ে নগরের ওই প্রান্তের দিকে ছুটে গেল, যেই স্থানে সম্ভবত সে অতীতে কোনোদিন পা রাখেনি। ধীর গতিতে মসৃণ রাজপথ সমাপ্ত হয়ে এক সংকীর্ণ রাস্তার সূচনা হতে থাকল। চারিদিকে ক্ষুদ্র ক্ষুদ্র কুটির, ভগ্ন প্রাচীর এবং কর্দমাক্ত পথঘাট। রিয়া প্রথমবার এমন পরিবেশে উপস্থিত হয়েছিল। তার হৃদয় প্রবলভাবে কাঁপছিল, কিন্তু সে থামল না। পরিশেষে সে একটি জরাজীর্ণ কুটির আবিষ্কার করল, যার সম্মুখে একটি পুরনো মোটরসাইকেল রাখা ছিল এবং প্রবেশদ্বারে ক্ষুদ্র হরফে খোদাই করা ছিল আরিয়ান সেন। রিয়া মৃদু হাতে প্রবেশদ্বারে করাঘাত করল। অন্দর থেকে কাশির শব্দ এলো এবং অতঃপর কপাট খুলল। সম্মুখে আরিয়ান দণ্ডায়মান ছিল। তবে রিয়াকে ওই স্থানে দেখে তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে পড়ল। সে হকছতে গিয়ে বলল, ম্যাম, আপনি এখানে? রিয়া বিনা বাক্যে ভেতরের দিকে চলে গেল। যেই ক্ষণে সে কামরার অভ্যন্তরে পদার্পণ করল, তার দৃষ্টি আশ্চর্যে বিস্ফারিত হয়ে পড়ল। ক্ষুদ্র একটি প্রকোষ্ঠ, প্রাচীন পাখা, জীর্ণ দেওয়াল। তবে ঘরটি এতটাই পরিচ্ছন্ন ছিল যে কোথাও বিন্দুমাত্র নোংরা ছিল না। এক প্রান্তে চৌকির উপরে আরিয়ানের পিতা শায়িত ছিলেন। মলিন চেহারা, তবে চোখে অগাধ স্নেহ। তিনি প্রসন্ন মুখে জিজ্ঞাসা করলেন, মা, কে এসেছে? রিয়া কাল বিলম্ব না করে তার সন্নিকটে বসে পড়ল এবং বলল, আঙ্কাল, আমি রিয়া, আরিয়ানের সাথে কর্মরত। বৃদ্ধ পিতা হাসলেন এবং বললেন, আমার পুত্র তোমার প্রচুর সুখ্যাতি করে, জানায় কর্তারা অত্যন্ত সৎ মানুষ। এই কথা শুনে রিয়ার মস্তক অবনত হয়ে গেল, কেননা তার পিতার উক্তিগুলো মনে পড়ে গিয়েছিল। একদম সেই ক্ষণে আচমকা আলো নিভে গেল। সমগ্র কামরা অন্ধকারে নিমজ্জিত হল। তবে পরমুহূর্তেই আরিয়ান প্রদীপ জ্বালাল এবং সেই ক্ষীণ আলোতে রিয়া আরিয়ানের এমন এক সত্তা দেখল যা তার মনকে সম্পূর্ণরূপে পাল্টে দিল। আরিয়ান তার পিতার পদযুগলে মলম ঘষে দিচ্ছিল, পা মালিশ করছিল এবং এত স্নেহের সঙ্গে কথা বলছিল যেন তার কাছে তিনি তার সমস্ত জগৎ। সেই ক্ষণে বাহিরে কতিপয় যুবকের কোলাহল ভেসে এল। তাদের ভেতর একজন উচ্চস্বরে বলে উঠল, ওহে তাকাও, ধনকুবেরের কন্যা মালির ডেরায় হাজির, নিশ্চিতভাবেই কোনো কাহিনী রয়েছে। অন্যান্য যুবকেরা হাসতে লাগল। এই বাক্য শুনে রিয়া আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। তবে পরবর্তী ক্ষণেই আরিয়ান বাহিরে পা রাখল। তার দৃষ্টিতে জীবনের প্রথমবার ক্রোধ প্রস্ফুটিত হল। সে ওই যুবকদের পানে এমনভাবে দৃষ্টিপাত করল যে প্রত্যেকের অট্টহাসি বাষ্পীভূত হয়ে গেল। আরিয়ান কঠিন স্বরে বলল, এখান থেকে পালাও, নইলে ফল ভালো হবে না। তার স্বরে এতটাই দৃঢ়তা ছিল যে সমস্ত যুবক ভীত হয়ে ওই স্থান থেকে পালাল। রিয়া দৃশ্যটি দেখে হতবাক হয়ে পড়ল, কেননা যেই আরিয়ানকে সে সর্বদাই শান্ত ভাবত, তার অভ্যন্তরে এতখানি সাহসও লুকিয়েছিল। আরিয়ান ভেতরে ফিরে এলো এবং বলল, ম্যাম, আপনার এই পরিবেশে আসা অনুচিত, প্রতিবেশীরা কটু কথা শোনাবে। তবে রিয়া জীবনের প্রথমবার ঈষৎ হেসে উত্তর দিল, জনগণ কি ভাবল তাতে আমার মাথা ব্যথা নেই। আমার কাছে যা জরুরি তা হল ব্যক্তির চরিত্র কেমন। আর আজ আমি প্রথমবার একজন খাঁটি মানুষের বাড়িতে প্রবেশ করলাম। আরিয়ান তার উক্তি শুনে নিস্তব্ধ হয়ে পড়ল। তবে তার অন্তরের গহীনে অজানা একটি রূপান্তর ঘটেছিল। একদম সেই ক্ষণে আচমকা আরিয়ানের পিতার মারাত্মক বুকে ব্যথা আরম্ভ হল। আরিয়ান ঘাবড়ে গেল, কেননা হাসপাতালে ভর্তি করার মতো অর্থ তার কাছে ছিল না। রিয়া তৎক্ষণাৎ তার হাত ধরল এবং বলল, বিলম্ব করো না, একদম জলদি চলো। দুজনে মিলে তাকে গাড়িতে তুলে ক্লিনিকের দিকে ছুটল। তবে তারা কি জানত যে ক্লিনিকে পৌঁছতেই এমন এক রহস্য সামনে আসতে চলেছে যা রিয়া এবং আরিয়ান দুজনেরই জীবন চিরতরে পাল্টে দেবে? ভয়ঙ্কর ঝড়ের ভেতর রিয়ার মোটরযান জনশূন্য পথে তুফানের বেগে ছুটছিল। আরিয়ান পেছনের আসনে পিতার মস্তক বক্ষে জড়িয়ে ক্রমাগত উনাকে ডাকছিল, বাবা, চোখ মেলো বাবা, আর সামান্যক্ষণ। তবে তার পিতার অবস্থা প্রতি মুহূর্তে ক্রমশ খারাপ হতে লাগল।
রিয়া প্রথমবারের মতো এতটা আতঙ্কগ্রস্ত হয়েছিল। স্টিয়ারিংয়ে তার হাত কাঁপছিল, কেননা সে জীবনে কখনো কোনো প্রিয়জনকে এই অবস্থায় দেখেনি। কিছুক্ষণ পরেই গাড়িটি শহরের একটি বড় ক্লিনিকের সামনে গিয়ে থামল। আরিয়ান দ্রুত পিতাকে তুলে ভেতরে দৌড়াল। তবে কাউন্টারে বসা লোকটি তাদের থামিয়ে দিয়ে বলল, আগে 1000 টাকা জমা দিন, তারপর চিকিৎসা শুরু হবে। আরিয়ানের মুখমণ্ডলের বর্ণ বিবর্ণ হয়ে গেল। সে কম্পিত কণ্ঠে জানাল, জনাব, আমার নিকট বর্তমানে এত অর্থ মজুত নেই, কিন্তু আমার পিতার অবস্থা অত্যন্ত শোচনীয়। অনুগ্রহপূর্বক চিকিৎসা আরম্ভ করে দিন, আমি অর্থের জোগাড় করে ফেলব। তবে ওই কর্মচারী কর্কশভাবে বলল, এখানে করুণা নয়, বিধিবিধান চলে। এই বাক্য শুনে আরিয়ানের চোখে অশ্রু চলে এলো। তবে পর মুহূর্তেই রিয়া এগিয়ে এলো। সে নিজের কার্ড টেবিলের উপরে ছুঁড়ে দিয়ে বলল, যত অর্থ প্রয়োজন নিয়ে নিন, কিন্তু চিকিৎসা এক্ষুনি শুরু করুন। কাউন্টারের কর্মচারী কার্ড দেখেই ঘাবড়ে গেল, কারণ সে চিনতে পেরেছিল যে এটি শহরের সবচেয়ে বড় শিল্পপতি দীপ রায়ের কন্যা। কয়েক মুহূর্তের ভেতর চিকিৎসক আরিয়ানের পিতাকে ভেতরে নিয়ে ঢুকলেন। আরিয়ান ওই স্থানে মেঝেতে লুটিয়ে পড়ল। তার মুখমণ্ডল সম্পূর্ণ বিধ্বস্ত দেখাচ্ছিল। রিয়া জীবনের প্রথমবার তাকে এতটা অসহায় পরিস্থিতিতে অবলোকন করছিল। সে ধীর গতিতে তার স্কন্ধে স্পর্শ করল, তবে আরিয়ান দৃষ্টি অবনত রেখে জানাল, ম্যাম, আপনি অত্যন্ত বিশাল অনুগ্রহ সাধন করলেন, আমি আজীবন স্মরণ রাখব। রিয়া তৎক্ষণাৎ বলল, এটিকে অনুগ্রহ আখ্যা দিও না, মনুষ্যত্ব আখ্যা দাও। এবং প্রথমবার আরিয়ান সোজাসুজি তার চোখের দিকে চাইল। ওই দৃষ্টিতে না ছিল ঔদ্ধত্য, না ছিল আভিজাত্য হওয়ার অহংকার, বিদ্যমান ছিল কেবল অকৃত্রিম ব্যাকুলতা। রাত্রি অত্যন্ত নিঝুম হয়ে পড়েছিল। ক্লিনিকের বারান্দায় নিস্তব্ধতা ছেয়েছিল। একদম সেই মুহূর্তে চিকিৎসক প্রস্থান করে জানালেন, রোগীর স্বাস্থ্য বর্তমানে আশঙ্কামুক্ত, তবে ওনার দীর্ঘমেয়াদী শুশ্রূষার দরকার পড়বে। আরিয়ানের নয়নে প্রশান্তির অশ্রু গড়িয়ে পড়ল। সে অঞ্জলিবদ্ধ করে ঊর্ধ্বাকাশের পানে চাইল, যেন বিধাতাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। রিয়া তার পানে চেয়ে রইল, কেননা সে অদ্যবধিক কোনো উচ্চবিত্ত ব্যক্তির মুখাবয়বে এমন অকৃত্রিম উল্লাস অবলোকন করেনি। সেই ক্ষণে আচমকা পশ্চাৎ থেকে একটি ক্রোধান্বিত স্বর অনুরণিত হয়ে উঠল, রিয়া, তুমি এই স্থানে কি করছ? উভয়েই ফিরে তাকাল। সম্মুখে দেব রায় দণ্ডায়মান ছিলেন। ওনার সঙ্গী হিসেবে দুজন দেহরক্ষীও উপস্থিত ছিল। মূলত প্রাসাদে ফিরে যখন তিনি রিয়াকে খুঁজে পাননি, তখন তাকে অনুসন্ধান করা আরম্ভ করেছিলেন, এবং ক্রেডিট কার্ডের ট্র্যাকিং থেকে তিনি অবগত হয়েছিলেন যে কন্যা ক্লিনিকে অবস্থান করছে। দেব রায় ক্রোধে অগ্নি শর্মা হয়েছিলেন। তিনি রিয়ার কবজি শক্ত করে চেপে ধরে শাসালেন, তোর কি বিন্দুমাত্র সংকোচবোধ জাগল না? মধ্যরাত্রিতে একজন মালির সঙ্গে ক্লিনিকে বসে সময় কাটাচ্ছিস? তোর এই কৃতকর্মের দরুন আমাদের বংশের মর্যাদা সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যাবে। রিয়া জীবনের প্রথমবার তার পিতার সম্মুখে উচ্চস্বরে প্রতিবাদ করে উঠল, মর্যাদা অর্থ দ্বারা নয়, মনুষ্যত্ব দ্বারা অর্জিত হয় বাবা, এবং আরিয়ান যদি দরিদ্র হয়ে থাকে তবে এর ভেতর তার কি অপরাধ? এই উক্তি শ্রবণ করে দেব রায়ের ক্রোধ বহু গুণে বৃদ্ধি পেল। তিনি আরিয়ানের পানে তীব্র দৃষ্টি নিক্ষেপ করে হুঙ্কার ছাড়লেন, তুই আমার কন্যাকে তোর মায়াজালে আবদ্ধ করেছিস, ঠিক কিনা? আরিয়ান তৎক্ষণাৎ দৃষ্টি অবনত করে জবাব দিল, আজ্ঞা না জনাব, আমি কখনোই এই ধরনের দুঃসাহস দেখাইনি। তবে দেবরায় তার বাক্য খণ্ডন করে নির্দেশ দিলেন, আজকের পর থেকে তুই আমার কন্যা থেকে যোজন দূরত্ব বজায় রাখবি, এবং আগামীকাল থেকে তোর কর্মজীবন সমাপ্ত বলে গণ্য করে নে। এই নির্দেশ শ্রবণ করে আরিয়ানের পদতলের মৃত্তিকা কেঁপে উঠল, কেননা তার পিতার শুশ্রূষা সদ্যমাত্র আরম্ভ হয়েছিল। তবে সে তা সত্ত্বেও নম্রস্বরে জবাব দিল, আপনি যেই সিদ্ধান্তটি উত্তম বিবেচনা করেন জনাব। রিয়া এসব বাক্য শ্রবণ করে ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল। সে জীবনের প্রথমবার উপলব্ধি করতে পারল যে আভিজাত্য মানুষকে কতটা পাষাণ্ড বানিয়ে তোলে। দেবরায় রিয়াকে জোর জবরদস্তি করে ওনার সঙ্গে প্রাসাদে টেনে নিয়ে গেলেন। তবে ওই রাত্রিতে রিয়া নিজের কক্ষে নিদ্রা যেতে পারল না। অবিরত আরিয়ানের বিধ্বস্ত মুখমণ্ডলটি তার স্মৃতির পর্দায় ভেসে উঠছিল। অন্য প্রান্তে আরিয়ান ক্লিনিকের প্রাঙ্গণে বসে ঊর্ধ্বাকাশের পানে চেয়েছিল। তার ভবিষ্যৎ যেন এক রাত্রিতেই তছনছ হয়ে গিয়েছিল। পরবর্তী দিবস ভোরে যখন আরিয়ান তার পিতার নিমিত্তে ঔষধ ক্রয় করতে ক্লিনিক থেকে নিষ্ক্রান্ত হল, ঠিক তখনই একটি বিলাসবহুল যান তার সম্মুখে উপস্থিত হয়ে ব্রেক কষল। যানটি থেকে একজন প্রবীণ ব্যক্তি অবতীর্ণ হলেন, শুভ্র পরিচ্ছদ, মণিবন্ধে মূল্যবান ঘড়ি এবং চেহারায় অদ্ভুত গাম্ভীর্য। ভদ্রলোক নিবিষ্ট মনে আরিয়ানকে পর্যবেক্ষণ করলেন এবং প্রশ্ন ছুড়লেন, তোমার পরিচয় কি আরিয়ান সেন? আরিয়ান বিস্মিত হয়ে জবাব দিল, আজ্ঞে হ্যাঁ, তবে আপনি কে?
ভদ্রলোক ঈষৎ হাসলেন এবং জানালেন, আমার নাম মনোহর সিংহানিয়া এবং আমি বিগত 2 যুগ যাবৎ তোমাকেই অনুসন্ধান করে বেড়াচ্ছি। এই উক্তি শ্রবণ করে আরিয়ান চমকে উঠল। সে প্রশ্ন করল, তবে কি কারণে? মনোহরের 2 চোখে অশ্রু টলমল করে উঠল। তিনি জানালেন, কেননা তুমি কোনো দরিদ্র বংশের সন্তান নও, বরং সিংহানিয়া সাম্রাজ্যের প্রকৃত বংশধর। আরিয়ানের বোধ হল যেন সে নিজের শ্রবণ শক্তিকে বিশ্বাস করতে সক্ষম হচ্ছে না। সে কয়েক পা পিছিয়ে গিয়ে বলল, এটি কি কোনো ধরনের উপহাস? তবে মনোহর তার পকেট থেকে একটি জীর্ণ আলোকচিত্র উন্মোচন করলেন। ওই আলোকচিত্রে একটি ক্ষুদ্র শিশু ছিল, যাকে বক্ষে ধারণ করে একজন পুরুষ দণ্ডায়মান ছিলেন, এবং শিশুটির মুখাবয়ব হুবহু আরিয়ানের মতোই দেখাচ্ছিল। মনোহর জানালেন, ২৬ বৎসর পূর্বে তোমার মাতাকে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে খুন করা হয়েছিল এবং তোমার প্রাণ রক্ষার খাতিরে তোমাকে নিয়ে তোমার পিতা নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। তিনি নিজস্ব অস্তিত্ব গোপন করে রেখেছিলেন, যাতে ঘাতকেরা তোমাকে হত্যা করতে না পারে। তবে বর্তমানে ওই সকল ঘাতকের বিনাশ ঘটেছে এবং আমি তোমাকে ফিরিয়ে নিতে উপস্থিত হয়েছি, কেননা তোমার মাতার বিলিয়ন বিলিয়ন অর্থের সাম্রাজ্যের প্রকৃত অধিকারী কেবল তুমি। আরিয়ানের শরীর থরথর করে কাঁপতে শুরু করল। তার স্মৃতির পর্দায় নিজের পিতার আজীবনের সংগ্রাম ভেসে উঠতে থাকল। জরাজীর্ণ কুটির, চরম অভাব, অনাহার এবং অমানসিক পরিশ্রম। সে কিছুতেই উপলব্ধি করতে সক্ষম হচ্ছিল পণ্ডিত না যে আচমকা তার ভাগ্যে এই প্রলয় কোথা থেকে আছড়ে পড়ল। একদম সেই মুহূর্তে পশ্চাৎ থেকে একটি ডাক ভেসে এলো, আরিয়ান। সে ফিরে চাইল। সম্মুখে রিয়া দণ্ডায়মান ছিল। মূলত সে গোপনে তার সাথে সাক্ষাৎ করতে উপস্থিত হয়েছিল, তবে সে মনোহরের সমস্ত কথোপকথন শ্রবণ করে ফেলেছিল। রিয়ার দৃষ্টি আশ্চর্যে বিস্ফারিত হয়ে পড়েছিল, কেননা যেই যুবকটিকে সমগ্র সমাজ একজন কপর্দকশূন্য মালি জ্ঞান করত, সে বস্তুত বিলিয়ন ডলারের সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হিসেবে আবির্ভূত হল। কয়েক মুহূর্তের নিমিত্তে ওই স্থানে নিস্তব্ধতা ছেয়ে রইল। অতঃপর আরিয়ান ধীর স্বরে জানাল, এই সকল ঐশ্বর্যে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি অতীতে যেমন ছিলাম, বর্তমানেও সেই একই আরিয়ান রয়েছে। তবে রিয়া তার দৃষ্টির পানে চেয়ে জবাব দিল, কখনো নয় আরিয়ান, তুমি সর্বদাই অনন্য ছিলে। পার্থক্য কেবল এইটুকু যে আজ সমগ্র জগৎ সেই সত্যটি অবগত হয়েছে। একদম সেই ক্ষণে আচমকা ক্লিনিকের অভ্যন্তর থেকে একজন সেবিকা ঊর্ধ্বশ্বাসে ছুটে এলেন এবং জানালেন, জলদি ভেতরে আসুন, রুগীর শারীরিক অবস্থার পুনরায় অবনতি ঘটেছে। এই বার্তা শ্রবণ করে আরিয়ান এবং রিয়া উভয়ই অন্দরের দিকে ছুট লাগাল। তবে তাদের বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে আসন্ন কয়েক মুহূর্তের ভেতর আরিয়ানের পিতা এমন এক গোপন সত্য ফাঁস করতে যাচ্ছেন, যা শুধু আরিয়ানের নয়, অধিকন্তু রিয়ারও ভবিষ্যৎ চিরকালের তরে পাল্টে দেবে। ক্লিনিকের কেবিনের ভেতর মনিটরের বিপ শব্দ অবিরত অনুরণিত হচ্ছিল। আরিয়ানের পিতা কৃত্রিম শ্বাসযন্ত্র পরিধান করে শয্যায় শায়িত ছিলেন। ওনার মুখমণ্ডল সম্পূর্ণ বিবর্ণ হয়ে পড়েছিল এবং শ্বাসপ্রশ্বাস অত্যন্ত দ্রুত গতিতে ওঠানামা করছিল। আরিয়ান দৌড়ে ওনার শয্যাপাশে উপস্থিত হল এবং ওনার কবজি শক্ত করে আঁকড়ে ধরল। তার 2 চোখ পেয়ে অনর্গল অশ্রু ঝরছিল। সে ক্রমাগত উচ্চারণ করছিল, বাবা, তোমার কোনো ক্ষতি হবে না, আমি তোমাকে কোনোভাবেই দূরে হারাতে দেব না। তবে ওনার নিস্তেজ দৃষ্টিতে যেন কোনো অব্যক্ত কাহিনী লুক্কায়িত ছিল। তিনি কম্পিত আঙ্গুলে আরিয়ানকে নিজের সন্নিকটে আকর্ষণ করলেন এবং ম্লান স্বরে উচ্চারণ করলেন, পুত্র, বর্তমানে সম্ভবত আমার আয়ু আর অবশিষ্ট নেই। বিধায় আজ সেই গোপন সত্যটি প্রকাশ করে যেতে চাই, যা বিগত 2 যুগ যাবৎ সযত্নে আড়াল করে রেখেছিলাম। আরিয়ান অশ্রুসিক্ত নয়নে অনুনয় করল, বাবা, এই ধরনের অশুভ বাক্য উচ্চারণ করো না। তবে তিনি তার অনুনয়ে কর্ণপাত করলেন না এবং রিয়ার পানে দৃষ্টি নিবদ্ধ করে জানালেন, মা, তুমি অত্যন্ত গুণবতী এক নারী। সম্ভবত ঈশ্বর তোমাকে এই উদ্দেশ্যেই প্রেরণ করেছেন, যাতে তুমি আমার পুত্রের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হও। অতঃপর তিনি ধীর লয়ে কাহিনী বর্ণনা করতে আরম্ভ করলেন। ২৬ বৎসর পূর্বে তোমার মাতা অপরাজিতা সিংহানিয়া এই নগরের একজন অত্যন্ত প্রভাবশালী মহারথী ছিলেন। তবে ওনার নিজস্ব অংশীদাররাই বিশ্বাসঘাতকতা করে ওনাকে খুন করিয়েছিল। ওই কাল রাত্রিতে ঘাতকেরা আমাকে এবং তোমাকেও হত্যা করার ষড়যন্ত্র রচেছিল। বিধায় আমি তোমাকে বক্ষে নিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলাম এবং নিজস্ব অস্তিত্ব গোপন করে এক হতদরিদ্রের বেশে দিন যাপন শুরু করেছিলাম, যাতে ওই পাষণ্ডরা তোমাকে কোনো দিনও খুঁজে না পায়।
আরিয়ানের দৃষ্টির সম্মুখে যেন সমগ্র জগৎ চক্রাকারে আবর্তন করতে থাকল। সে অনুধাবন করতে ব্যর্থ হচ্ছিল যে সে কোনো দুঃস্বপ্ন দেখছে নাকি এটিই রূঢ় বাস্তব। তার পিতা অশ্রু বিসর্জন দিতে দিতে অনুনয় করলেন, পুত্র, আমাকে মার্জনা করে দিস। আমি তোকে আজীবন অভাব অনটনের মাঝে আটকে রেখেছি, তবে এই সমুদয় পদক্ষেপ কেবল তোর প্রাণ রক্ষার তাগিদেই গৃহীত হয়েছিল। আরিয়ান ওনার বক্ষে মস্তক গুজে অঝোরে ক্রন্দন করে উঠল। রিয়ার নয়নযুগলও অশ্রুতে সিক্ত হয়ে পড়েছিল, কেননা সে জীবনের প্রথমবার কোনো পিতার এত বিশাল আত্মত্যাগ প্রত্যক্ষ করছিল। একদম সেই মুহূর্তে আচমকা আরিয়ানের পিতা কুম্পিত স্বরে অন্তিম উপদেশ দিলেন, পুত্র, একটি পরম সত্য সর্বদাই স্মরণ রাখবি। মানুষের প্রকৃত পরিচয় ঐশ্বর্য নয়, বরং তার মনুষ্যত্ব। তুই কখনোই ওই সকল অহংকারী বিত্তবানদের সমতুল্য হয়ে যাস না, যারা দরিদ্রদের তুচ্ছ জ্ঞান করে। এই বাক্যটি উচ্চারণ করেই ওনার শ্বাসপ্রশ্বাস আচমকা স্থিমিত হতে শুরু করল। আরিয়ান চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। সে চিকিৎসককে হাঁক দিতে শুরু করল, তবে কয়েক সেকেন্ডের ব্যবধানেই মনিটরের বিপ শব্দ একটি সরল রেখায় রূপান্তরিত হল এবং সমগ্র কেবিন শোকের নিস্তব্ধতায় তলিয়ে গেল। আরিয়ানের পিতা অনন্তকালের তরেই নশ্বর পৃথিবী ত্যাগ করে পরপারে পাড়ি দিয়েছেন। সেই মর্মান্তিক ক্ষণে আরিয়ান তৎক্ষণাৎ মেঝেতে লুটিয়ে পড়ল। তার গগনবিদারী আর্তনাদ শ্রবণ করে সমগ্র ক্লিনিকের পরিবেশ শোকাচ্ছন্ন হয়ে উঠল। রিয়া নিজস্ব আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হল। সে তার সন্নিকটে গিয়ে বসল এবং জীবনের প্রথমবার সে আরিয়ানকে নিজের বক্ষে আবদ্ধ করে সান্ত্বনা প্রদান করল। ওই কালরাত্রিতে উভয়েরই ভবিষ্যৎ সম্পূর্ণ ভিন্ন খাতে প্রবাহিত হয়েছিল। পরবর্তী গুটি কয়েক দিবসের ভেতর সমগ্র নগরীতে একটি সংবাদ দাবানলের ন্যায় ছড়িয়ে পড়ল যে সিংহানিয়া সাম্রাজ্যের প্রকৃত বংশধর প্রকাশ্যে আবির্ভূত হয়েছে। সংবাদ মাধ্যমের কর্মীরা ক্লিনিকের প্রাঙ্গণ থেকে শুরু করে প্রাচীন সিংহানিয়া ম্যানশন পর্যন্ত ভিড় জমাল। সর্বত্র কেবল আরিয়ানের নামই চর্চিত হচ্ছিল। তবে আরিয়ানের মুখাবয়বে বিন্দুমাত্র উল্লাসের ছাপ ছিল না, কেননা সে সদ্যই তার পিতাকে চিরতরে হারিয়েছিল। মনোহর সিংহানিয়া তাকে তার নবনির্মিত অত্যাধুনিক অট্টালিকায় সাদরে গ্রহণ করে নিয়ে গেলেন, যেই স্থানে অগণিত সেবক তার একটিমাত্র নির্দেশে দৌড়ে উপস্থিত হতো। তবে আরিয়ানের ওই প্রাসাদে শ্বাসরুদ্ধকর অনুভূতি হচ্ছিল। তার অবিরত নিজের অতীত জীবনের জরাজীর্ণ কুটির এবং পিতার স্নেহমাখা ডাক স্মরণ হয়ে উঠত। অন্য প্রান্তে দেবরায় যখন এই সংবাদটি অবগত হলেন যে তার মালি প্রকৃতপক্ষে $1 বিলিয়ন সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, তখন তার পদতলের মৃত্তিকা কেঁপে উঠল। তার উচ্চারিত প্রতিটি রূঢ় উক্তি স্মরণ হতে থাকল, যখন তিনি আরিয়ানকে চূড়ান্ত অপদস্থ করেছিলেন। বর্তমানে তার অন্তরে প্রবল আতঙ্ক বিরাজ করছিল যে আরিয়ান সম্ভবত তার প্রতি চরম প্রতিশোধ গ্রহণ করবে। তবে সর্বাধিক ব্যাকুল অবস্থায় কালক্ষেপণ করছিল রিয়া, কেননা আরিয়ান আচমকা তার জীবন থেকে যোজন যোজন দূরত্বে হারিয়ে গিয়েছিল। বেশ কিছু দিবস অতিক্রান্ত হয়ে গেল। আরিয়ান না কোনো বার্তা প্রেরণ করল, না সাক্ষাৎ করতে উপস্থিত হল। রিয়া প্রত্যহ সংবাদ মাধ্যমে তার প্রতিবেদন অবলোকন করত এবং নীরবে অশ্রু বিসর্জন দিত। পরিশেষে একদিন সে মনস্থির করল যে সে স্বয়ং তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি জমাবে। সময়টা গোধূলি লগ্ন। সিংহানিয়া ম্যানশন বৈদ্যুতিক আলোকসজ্জায় উদ্ভাসিত হয়েছিল। শীর্ষস্থানীয় শিল্পপতি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ আরিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে উপস্থিত হয়েছিলেন। তবে এত ভিড়ের মাঝেও আরিয়ান নিজেকে চূড়ান্ত নিঃসঙ্গ বোধ করছিল। ঠিক তখনই একজন পরিচারক এসে বার্তা দিল, জনাব, কোনো এক রিয়া ম্যাম আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আগমন করেছেন। আরিয়ান কয়েক মুহূর্ত নীরবতা পালন করল, অতঃপর ম্লান স্বরে নির্দেশ দিল, ওনাকে অন্দরে প্রবেশ করতে দাও। পরবর্তী ক্ষণেই রিয়া তার সম্মুখে দণ্ডায়মান হল, একেবারে সাদামাটা একটি সুতির পোশাকে, বিন্দুমাত্র প্রসাধন ব্যতীত। তবে তার দৃষ্টিতে সেই পূর্বের ন্যায় অকৃত্রিম সততা বিদ্যমান ছিল। আরিয়ান নিবিষ্ট মনে কেবল তার পানেই দৃষ্টি নিবদ্ধ করে রইল। কয়েক মুহূর্ত উভয়ের মাঝখানে চরম নিস্তব্ধতা বিরাজ করছিল। অতঃপর রিয়া ম্লান স্বরে প্রশ্ন ছুড়ল, তুমি এতটাই পরিবর্তিত হয়ে গেলে যে আমাকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে গেলে? আরিয়ান ঈষৎ হাসল এবং জবাব দিল, আমি বর্তমানেও সেই পূর্বের মানুষটিই রয়েছি। তফাৎ কেবল এইটুকু যে সমাজ আমাকে বর্তমানে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করতে আরম্ভ করেছে। রিয়ার নয়নে অশ্রু টলমল করে উঠল। সে জানাল, আমার বিন্দুমাত্র যায় আসে না যে তুমি একজন দরিদ্র মালি নাকি এক বিশাল সাম্রাজ্যের অধিপতি।
কেননা আমি তোমার অভ্যন্তরে সর্বদাই একজন খাঁটি মানুষকেই অবলোকন করেছি। আরিয়ান তার এই উক্তি শ্রবণ করে নিস্তব্ধ হয়ে পড়ল, কেননা জীবনের প্রথমবার কোনো ব্যক্তি তাকে তার ঐশ্বর্য দ্বারা বিচার না করে বরং সম্পূর্ণ অন্তর দ্বারা অনুধাবন করতে সক্ষম হয়েছিল। একদম সেই মুহূর্তে আচমকা পশ্চাৎ থেকে করতালি ধ্বনিত হবার শব্দ ভেসে এল। উভয়েই ফিরে তাকাল। সম্মুখে দেবরায় দণ্ডায়মান ছিলেন। উনার মুখমণ্ডল জুড়ে সুস্পষ্ট অনুশোচনার ছাপ পরিলক্ষিত হচ্ছিল। তিনি ধীর পদক্ষেপে আরিয়ানের সন্নিকটে উপস্থিত হলেন এবং অনুনয় করলেন, পুত্র, সক্ষম হলে আমাকে মার্জনা করে দিও। আমি তোমাকে আজীবন তুচ্ছ জ্ঞান করে এসেছি। তবে আজ অনুধাবন করতে সক্ষম হলাম যে মানুষ অর্থবিত্ত দ্বারা নয়, বরং উত্তম চরিত্র দ্বারাই মহৎ হিসেবে গণ্য হয়। আরিয়ান কিছু সময়ে উনার পানে চেয়ে রইল, অতঃপর শান্তস্বরে জবাব দিল, আজ যদি আমার পিতা জীবিত থাকতেন তবে তিনি এই উপদেশই দিতেন যে অন্তরে কখনোই কোনো বিদ্বেষ পুষে রেখো না। এই জবাব শ্রবণ করে দেবরায়ের দুই নয়নে অশ্রু ছলছল করে উঠল। তিনি জীবনের প্রথমবার আরিয়ানকে সস্নেহে নিজের বক্ষে আবদ্ধ করে নিলেন। রিয়া এই দৃশ্য অবলোকন করে অশ্রু বিসর্জন করে ফেলল, কেননা সে অতীত জীবনে কখনো কল্পনাও করেনি যে তার রূঢ় পিতা এতটা ব্যাপকভাবে পরিবর্তিত হতে সক্ষম হবেন। কতিপয় দিবস অতিক্রান্ত হবার পর সম্পূর্ণ নগরের শীর্ষস্থানীয় একটি রেস্তোরাঁয় অত্যন্ত জমকালো একটি উৎসবের আয়োজন সম্পন্ন করা হল, যেই স্থানে আরিয়ানকে সিংহানিয়া সাম্রাজ্যের নবনিযুক্ত কর্ণধার হিসেবে স্বীকৃতি প্রদানের পরিকল্পনা নির্ধারিত ছিল। সংবাদ মাধ্যম, রাজনৈতিক নেতা এবং স্বনামধন্য শিল্পপতিরা ওই স্থানে হাজির হয়েছিলেন। তবে আরিয়ান যেই মুহূর্তে মঞ্চে পদার্পণ করল, সে সর্বাগ্রে তার পিতার প্রতিকৃতির সম্মুখে মস্তক অবনত করে শ্রদ্ধা জ্ঞাপন করল এবং অতঃপর ধ্বনিবর্ধক যন্ত্র হাতে ধারণ করে ঘোষণা করল, আমি দরিদ্র অবশ্যই ছিলাম, তবে সেই দারিদ্র্যের মাঝেই আমি অকৃত্রিম মনুষ্যত্ব অর্জন করেছি এবং আজ আমি আমার পিতার স্মৃতির উদ্দেশ্যে এমন একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করছি, যেই স্থানে অর্থের অভাবে কোনো অসহায় ব্যক্তির শুশ্রূষা কখনোই বাধাগ্রস্ত হবে না। সম্পূর্ণ অডিটোরিয়াম বিপুল করতালিতে মুখরিত হয়ে উঠল। রিয়ার দৃষ্টি অপরিসীম গর্বে চকচক করছিল, কেননা যেই যুবকটিকে সমাজ একদা কেবল একজন সাধারণ মালি জ্ঞান করত, বর্তমানে সে অগণিত অসহায় মানুষের বেঁচে থাকার নবীন সম্বল হিসেবে আবির্ভূত হয়েছে। উক্ত উৎসব সমাপ্ত হওয়ার পর রেস্তোরাঁর উন্মুক্ত ছাদে মৃদু সমীরণ প্রবাহিত হচ্ছিল। রিয়া একাকী দণ্ডায়মান থেকে নক্ষত্রখচিত শূন্যতার পানে চেয়েছিল। ঠিক তখনই পশ্চাৎ থেকে আরিয়ান উপস্থিত হল। তার মুষ্টিতে একটি ক্ষুদ্র হীরকখণ্ড বসানো আংটি বিদ্যমান ছিল। রিয়া ফিরে তাকাল এবং আরিয়ান প্রসন্ন চিত্তে প্রস্তাব দিল, তুমি যেই দিবস জীবনের প্রথমবার আমার জরাজীর্ণ কুটিরে পদার্পণ করেছিলে, সেই ক্ষণেই আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে তুমি অন্যান্য অহংকারী বিত্তবানদের সমতুল্য নও, এবং আজ আমি তোমার সম্মুখে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করতে চাই। তুমি কি অনন্তকাল আমার সহধর্মিণী হয়ে পাশে অবস্থান করবে? রিয়ার নয়নযুগল অঝোর ধারায় অশ্রু ঝরে পড়তে থাকল। সে বিন্দুমাত্র বাক্যব্যয় না করেই নিজের কবজিটি সম্মুখে প্রসারিত করে ধরল। আরিয়ান অত্যন্ত কম্পিত আঙুলে তাকে সেই আংটিটি পরিধান করিয়ে দিল এবং পরবর্তী ক্ষণেই উভয়েই পরস্পরকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করে নিল। নিম্নে সম্পূর্ণ নগরী বৈদ্যুতিক আলোকসজ্জায় ঝলমল করছিল, তবে ওই কালরাত্রিতে সর্বাধিক দীপ্তি বিকাশিতা হচ্ছিল ওই দুটি অন্তরে, যারা সমগ্র জগৎকে প্রমাণ করে দেখিয়েছিল যে অকৃত্রিম প্রেম না বিবেচনা করে আভিজাত্য, না বিবেচনা করে কপর্দকশূন্যতা, তা কেবল মানুষের পবিত্র আত্মাকেই মূল্যায়ন করে, কেবল একটি সুন্দর মনের খোঁজ করে।